আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি দশম শ্রেণীর ফিজিক্সের দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। এই দ্বিতীয় অধ্যায়টার নাম হচ্ছে গতি। এই দ্বিতীয় অধ্যায়টা ফিজিক্সের খুবই একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এই অধ্যায়টা ভালোভাবে পড়াশোনা করলে ফিজিক্সের বেসিকটা খুব স্ট্রং হবে। এই অধ্যায়টা এমন একটা অধ্যায় যেটা এমসিকিউ এবং সৃজনশীলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই অধ্যায়ের বিভিন্ন টপিকগুলো নিয়ে এখন আমরা জানার চেষ্টা করব। এই অধ্যায়ের টপিকগুলো আমি বোর্ডের মধ্যে সবগুলোই সিরিয়াল অনুযায়ী লিখছি। এখন এই টপিকগুলো নিয়ে আমি সিরিয়াল অনুযায়ী আলোচনা করব। প্রথম টপিকটার নাম হচ্ছে প্রসঙ্গ কাঠামো। প্রসঙ্গ কাঠামো সংজ্ঞাটা হচ্ছে এরকম: যে বিন্দুর সাপেক্ষে কোনো বস্তুর অবস্থান নির্ণয় করা হয় সেই বিন্দুটাকেই আমরা বলতে পারি প্রসঙ্গ কাঠামো। এই প্রসঙ্গ কাঠামো এমন একটা বিষয় যেটাকে না বুঝলে আমরা গতি ও স্থিতি বুঝতে পারবো না। অর্থাৎ এইভাবে বলতে পারি, আমাকে যদি কেউ ফোন দেয়, দিয়ে যদি জিজ্ঞাসা করে যে আপনি এখন কোথায় আছেন, আমি যদি বলি যে আমি আছি, তাহলে আমার অবস্থানটা তোমরা সঠিকভাবে নির্ণয় করতে পারবে না। কিন্তু আমি যদি এখন বলি যে আমি দিনাজপুরে আছি, তাহলে দিনাজপুরের সাপেক্ষে আমার অবস্থানটা তোমরা সঠিকভাবে নির্ণয় করতে পারবে। অর্থাৎ দিনাজপুরের সাপেক্ষে যেহেতু আমার অবস্থানটা সঠিকভাবে নির্ণয় করা গেল, তাই দিনাজপুরটা হবে প্রসঙ্গ কাঠামো। আমরা এভাবেও বলতে পারি যে এই একটা বিন্দু, এই বিন্দুকে অতিক্রম করে একটা গাড়ি সামনের দিকে এগিয়ে গেল, এই এই গাড়ির গতির সাপেক্ষে এই বিন্দুটাকে আমরা বলবো প্রসঙ্গ কাঠামো। দ্বিতীয় নাম্বারটা হচ্ছে গতি ও স্থিতি। গতি আমরা এভাবে চিন্তা করতে পারি, প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে যদি কোনো গাড়ির অবস্থানের পরিবর্তন ঘটে তাহলে আমরা বলবো গতি। যেমন এখানে প্রসঙ্গ কাঠামো হচ্ছে এ, এই প্রসঙ্গ কাঠামোটাকে কেন্দ্র করে একটা গাড়ি সামনের দিকে এগিয়ে যাচ্ছে, তাহলে এই প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে এই গাড়িটাকে আমরা বলতে পারি যে গতি। এরপরে হচ্ছে স্থিতি। স্থিতিটা ডিপেন্ড করে প্রসঙ্গ কাঠামোর উপর। যদি প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে গাড়িটার অবস্থানের পরিবর্তন না ঘটে তাহলে আমরা বলবো স্থিতি। যেমন প্রসঙ্গ কাঠামো হচ্ছে এ, আর একটা গাড়ি এইখানেই আছে, আগেও ছিল এখনও আছে, অর্থাৎ এর সাপেক্ষে এই গাড়িটার অবস্থানের পরিবর্তন ঘটতেছে না, তাই এই অবস্থাটাকে আমরা বলবো স্থিতি। গতির 5 প্রকার। 1, সরল রৈখিক গতি। 2, ঘূর্ণয়ন গতি। 3, চলন গতি। 4, পর্যাবৃত্ত গতি। 5, স্পন্দন গতি। এই গতিগুলো নৈমিত্তিকের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই গতিগুলো আবার ক নম্বরেও আসে, তাই এগুলোকে আমরা একটু গুরুত্বের সহিত দেখব। সরলরৈখিক গতিটা হচ্ছে এরকম: সোজা সরলরেখা বরাবর সীমাবদ্ধ গতিকেই সরলরৈখিক গতি বলে। যেমন একটা গাড়ি এখান থেকে সোজা সামনের দিকে যাচ্ছে, তাহলে এই গাড়ির গতিটাকেই আমরা বলতে পারি সরলরৈখিক গতি। আমরা অন্যভাবে বলতে পারি এইরকম যে একটা আম গাছ থেকে উপর থেকে নিচের দিকে পড়তেছে। তোমরা সবাই লক্ষ্য করে দেখবে যে আম বা জাম বা কোনো কিছু যখন উপর থেকে পড়ে তখন সোজা নিচের দিকে পড়ে, তাই এই ধরনের গতিকেও আমরা সরলরৈখিক গতি বলতে পারি। অর্থাৎ সকল পড়ন্ত বস্তুর গতি হচ্ছে
সরৈখিক গতির উদাহরণ। দ্বিতীয় নাম্বার হচ্ছে ঘূর্ণায়ন গতি। ঘূর্ণায়ন গতির সংজ্ঞাটা হচ্ছে এরকম যে একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে ঘুরলেই সেটা হবে ঘূর্ণায়ন। আমরা এটাকে এইভাবে চিন্তা করতে পারি, এটা হচ্ছে একটা নির্দিষ্ট বিন্দু, এই বিন্দুটাকে কেন্দ্র করে ঘুরে আসলেই আমরা সেটাকে ঘূর্ণায়ন গতি বলতে পারবো। যেমন ঘড়ির কাঁটার গতি, ফ্যানের পাখার গতি, সাইকেলের চাকার গতি, সূর্যকে কেন্দ্র করে পৃথিবী ঘোরে, সূর্যের চারদিকে পৃথিবীর গতি ঘূর্ণায়ন গতির উদাহরণ। তৃতীয় হচ্ছে চলন গতি। চলন গতি হচ্ছে এরকম যে একটি বিন্দুকে কেন্দ্র করে কোনো কিছু সোজা অথবা বৃত্তাকার কক্ষপথে অথবা উপবৃত্তাকার কক্ষপথে ঘুরতেছে, এই রকম গতিকেই আমরা বলতে পারবো চলন গতি। এই গতির মধ্যে পর্যাবৃত্ত গতি ও স্পন্দন গতি খুবই গুরুত্বপূর্ণ। পর্যাবৃত্ত গতিটা হচ্ছে এরকম যে একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে ঘোরাকে পর্যাবৃত্ত গতি বলে। আমরা এটাকে এইভাবে চিন্তা করতে পারি, একটা নির্দিষ্ট বিন্দু নির্দিষ্ট সময় পর পর ঘুরে আসতে হবে, অর্থাৎ একবার ঘুরে আসতে 1 ঘন্টা সময় লাগলে পরের বার ঘুরে আসতে 1 ঘন্টা সময় লাগতে হবে। এই ধরনের গতিকে আমরা বলবো পর্যাবৃত্ত গতি। যেমন আমরা বলতে পারি ঘড়ির কাঁটার গতি। উদাহরণ হিসেবে বলা যায় ঘড়ির কাঁটার গতি হচ্ছে পর্যাবৃত্ত গতির উদাহরণ। আবার সূর্যের চারদিকে পৃথিবীর গতিও পর্যাবৃত্ত গতি। কারণ আমরা এইভাবে চিন্তা করি, এখন যদি সকাল 10টা বাজে, কালকে সকাল 10টা বাজতে 24 ঘন্টা সময় লাগবে। আর ঘড়ির কাঁটা অবশ্যই নির্দিষ্ট একদিকেই বারবার ঘুরতে থাকে। আমরা এ থেকে স্পষ্টভাবে বলতে পারি যে ঘড়ির কাঁটার গতি, সূর্যের চারদিকের গতি, সূর্যের চারদিকে পৃথিবীর গতি, এগুলা পর্যাবৃত্ত, আবার এগুলা ঘূর্ণায়নও। কিন্তু সকল ঘূর্ণায়ন গতিগুলো পর্যাবৃত্ত নয়। এরপর হচ্ছে স্পন্দন গতি। স্পন্দন গতিটা হচ্ছে এরকম যে পর্যায়কালের অর্ধেক সময় সামনের দিকে এবং বাকি অর্ধেক সময় পিছনের দিকে ঘুরে আসাকে আমরা বলবো স্পন্দন গতি। পর্যায়কালটা কি? পর্যায়কালটা হচ্ছে এরকম যে একটা কাজের শুরু এবং শেষের মোট সময়। আমরা যদি এভাবে চিন্তা করি, একটা দোলনাকে যদি আমরা চিন্তা করি, তাহলে একটা দোলনা সামনের দিকে যাবে আবার পিছনের দিকে আসবে, সামনের দিকে যাবে আবার পিছনের দিকে আসবে। সামনের দিকে যাইতে যদি 1 সেকেন্ড লাগে, তাহলে আবার ঘুরে আসতে 1 সেকেন্ড লাগবে। অর্থাৎ একটা দোলনার পর্যায়কাল হচ্ছে 2 সেকেন্ড। এখানে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে 1 সেকেন্ড সামনের দিকে গেল আর 1 সেকেন্ড পিছনের দিকে আসলো, তাই এই ধরনের গতিকে আমরা বলতে পারি স্পন্দন গতি। চতুর্থ হচ্ছে স্কেলার রাশি ও ভেক্টর রাশি। আসলে রাশিটা কি? আমাদের চারপাশে যা কিছু আছে তার পরিমাপটাকে আমরা বলবো রাশি। এই রাশি হচ্ছে 2 প্রকার, একটা স্কেলার, আরেকটি হচ্ছে ভেক্টর। এটা এমসিকিউর জন্য একটি গুরুত্বপূর্ণ জায়গা। স্কেলার রাশি, যে রাশি প্রকাশ করার জন্য মানের প্রয়োজন হয় কিন্তু কোনো দিকের প্রয়োজন হয় না, এটাকে আমরা বলবো স্কেলার রাশি। যেমন ভর, তাপমাত্রা, দৈর্ঘ্য, এগুলো হচ্ছে স্কেলার রাশির উদাহরণ। কারণ এগুলা প্রকাশ করতে গেলে শুধু মানের প্রয়োজন হয় কিন্তু দিকের কোনো প্রয়োজন হয় না। উদাহরণ হিসেবে এভাবে বলতে পারি আমরা আরও সহজভাবে যে তাপমাত্রা, আজকে বাংলাদেশের তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস। তার মানে যেখানেই আমরা যাই না কেন বাংলাদেশের, ওইখানেই তাপমাত্রাটা হবে 25। অর্থাৎ মানের প্রয়োজন হলো কিন্তু দিকের কোনো প্রয়োজন হলো না। ভেক্টর রাশি,
যে রাশি প্রকাশ করার জন্য মান ও দিক উভয়ই লাগবে সেই রাশিটাকে আমরা বলবো ভেক্টর রাশি। যেমন বেগ, সরণ, ত্বরণ, মন্দন, আরও অনেকগুলো আছে। অর্থাৎ সরণটা হচ্ছে এরকম যে সময়ের সাপেক্ষে নির্দিষ্ট দিকে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তনকে সরণ বলে। এই সংজ্ঞাটা থেকে আমরা স্পষ্টভাবে বলতে পারি যে সরণের জন্য নির্দিষ্ট দিকের প্রয়োজন আছে, তাই সরণ হচ্ছে ভেক্টর রাশি। ভেক্টর রাশি মনে রাখার সহজ একটা টেকনিক আছে। টেকনিকটা হচ্ছে এরকম: ভবে সব প্রিয়তম ভাসে প্রেমে। ভ থেকে হচ্ছে ভরবেগ, বে থেকে বেগ, স থেকে সরণ, ব থেকে হচ্ছে বল, পয়রফলা হিসি থেকে হচ্ছে পৃষ্ঠটান, ও থেকে ওজন, ত থেকে ত্বরণ, ম থেকে মন্দন, ভাইকার ভা থেকে হচ্ছে ভ্রামক, দন্তে সয়কার সে থেকে ছান্দ্রতা, পয়রফলা একার থেকে প্রাবল্য, আর ময়কার মে থেকে হচ্ছে মহাকর্ষীয় প্রাবল্য। এগুলো সবগুলো হচ্ছে ভেক্টর রাশি আর অন্যগুলা স্কেলার। তো এই টেকনিকটা যদি আমরা মাথায় রাখতে পারি তাহলে আমরা সহজেই স্কেলার ও ভেক্টর চিনতে পারবো। তো আজকের ক্লাসটা হচ্ছে এই পর্যন্তই। এই অধ্যায়ের বাকি টপিকগুলা আমি দ্বিতীয় পার্টে আলোচনা করব।